স্বাধীনতা ছাড়া আমরা কিন্তু এক পাও হাঁটতে পারি না। হ্যাঁ, আমাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। আর যদি শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাহলে কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা খুঁজে পাই না। আজকের আমি আলোচনা করতে চলেছি মূলত লিবার্টির আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ আগের দিন আমরা আলোচনা করেছি লিবার্টির একটা গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ নেগেটিভ লিবার্টির বিভিন্ন তাত্ত্বিকদের নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওটাতে আলোচনা করেছি। এখনো পর্যন্ত পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে যারা তোমরা নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা এখানে নেট, সেট, MA, BA, PSC এদের মতো করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মতো করেই কিন্তু আমরা এখানে পড়ানো শুরু করেছি। তাই আশা করছি তোমাদের এই ভিডিওগুলো খুব কাজে আসবে। যারা নেট সেটে প্রিপারেশন নিচ্ছ সেই রকম করে কিন্তু আমাদের এই লেকচার সিরিজগুলোকে সাজানো হচ্ছে। আগের দিন এই যে লিবার্টি, স্বাধীনতা, তার একটি পার্ট অর্থাৎ নেগেটিভ লিবার্টি তাত্ত্বিকরা কি বলেছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমি সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক আমি দিয়ে রাখবো। আর আজকের আলোচনা করব পজিটিভ লিবার্টির বিভিন্ন তাত্ত্বিকদের নিয়ে, তাদের মতামত কি, তারা কি মতামত দিচ্ছে, তারা কি বলতে চাইছে। পজিটিভ লিবার্টি বলতে কি বলেছিলাম প্রত্যেকে নিশ্চয়ই মনে আছে, পজিটিভ দিক থেকে ভাবনা। আমি নেগেটিভ লিবার্টি বলতে বলেছিলাম যেখানে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, নিয়ন্ত্রণবিহীন এক স্বাধীনতার কথা বলেছিল বা কল্পনা করা হয়েছিল। কিন্তু ঠিক একেবারে বিপরীত দিকে পজিটিভ লিবার্টিতে আমরা দেখব ব্যক্তির নিজস্ব যে স্বাধীনতার ক্ষেত্র, যেখানে যে স্বাধীনতার মধ্য দিয়ে ব্যক্তি নিজের উন্নতি সাধন করতে পারে, অর্থাৎ সেটা হচ্ছে পজিটিভ দিক থেকে তার স্বাধীনতার কথা আমরা মূলত বলছি। যেখানে বাধার উপস্থিতি থাকবে, আগেরটা কি হতো, বাধার উপস্থিতি থাকতো না, কিন্তু এখানে বাধার উপস্থিতি থাকবে, কিন্তু সেটা অবশ্যই যৌক্তিক ক্ষেত্রে, যৌক্তিকভাবে, এবং সেটা ব্যক্তির উন্নয়নের জন্য একটা ইতিবাচক পরিস্থিতি গড়ে তুলবে রাষ্ট্র, কিংবা এমন একটা পরিস্থিতি কিংবা এমন একটা পরিবেশ বলা যেতে পারে ইতিবাচক স্বাধীনতা, যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম এবং ব্যক্তি যেখানে নিজে থেকেই কাজ করতে পারে। তাহলে চলো আজকের আমরা আলোচনা করে নিই যে পজিটিভ লিবার্টি অর্থাৎ ইতিবাচক যে সমস্ত স্বাধীনতা তাত্ত্বিকরা রয়েছে তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে স্বাধীনতাকে কেমন ভাবে দেখছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের জ্যাক রুসো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে লিবার্টির একটা ধারণা দিচ্ছেন। মূলত তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে যে কথাটি প্রথমেই একেবারে বলছেন সেটা খুব চমকপ্রদ একটা বিষয়, একটা চমকপ্রদ একটা লাইন। তোমরা প্রত্যেকেই এই লাইনটি তোমরা জানো। তিনি বলছেন একদম প্রথমেই, ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ জন্মায় স্বাধীনভাবেই, মানুষ জন্মগতভাবেই সে স্বাধীন, মুক্ত, অ্যান্ড এভরিওয়্যার হি ইজ ইন চেইনস, অর্থাৎ মানুষ স্বাধীনভাবে তো জন্মাচ্ছে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত, সর্বত্র সে শৃঙ্খলের মধ্যে কিন্তু আবদ্ধ। এই কথাটার মধ্য দিয়েই কিন্তু তার আলোচনার সূত্রপাত শুরু হচ্ছে। কি বলছেন তিনি? বলছে দেখো, দ্য প্যারাডক্স, খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলার চেষ্টা করছে। বলছে রুসো বিংস উইথ থিঙ্ক ফেমাস ডিক্লারেশন, এই ফেমাস ডিক্লারেশনটা দিয়ে রুসো কিন্তু তার আলোচনা শুরু করছেন। তিনি বলছেন, হি আর্গুজ দ্যাট while humans are naturally free এবং civilization and private property have created system of inequality and dependency। এই কথাটার মধ্য দিয়ে তিনি বলতে চাইছে দেখো, মানুষ প্রকৃতিগতভাবে সে কিন্তু স্বাধীন, সে স্বাধীনভাবে জন্মগ্রহণ করছে, মানুষ প্রকৃতিগতভাবে স্বাধীন হয়ে জন্মাচ্ছে। কিন্তু তিনি বলছেন এই যে সভ্যতা,
এই যে সম্পত্তির ধারণা, এখানে বলছে দেখো, সিভিলাইজেশন অ্যান্ড প্রাইভেট প্রপার্টি হ্যাভ ক্রিয়েটেড সিস্টেম অফ ইনইকুয়ালিটি অ্যান্ড ডিপেন্ডেন্সি। এই সভ্যতা এবং প্রাইভেট প্রপার্টি ধারণা, ব্যক্তিগত সম্পত্তির ধারণা, আধুনিকতার যে ধারণা, সেটা কি করছে? সেটা গড়ে তুলছে ইনইকুয়ালিটি, অসমতার ধারণাকে গড়ে তুলছে। কি গড়ে তুলছে? ডিপেন্ডেন্সি, নির্ভরতার ধারণা গড়ে তুলছে, যেখান থেকে আমরা পরাধীনতার আলোতে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এই কথা দ্বারা তিনি বলতে চাইছে যে মানুষ প্রকৃতিগতভাবে স্বাধীন হলেও সভ্যতা আর ওই ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব বা তার ধারণা আমাদের সমাজের মধ্যে একটা অসাম্য ব্যবস্থার, একটা বৈষম্য ব্যবস্থার সৃষ্টি করে, যা কিনা আমাকে পরাধীন থাকতে বাধ্য করে। তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, দেখো, বলছে লক্ষ্যটা কি? আমরা যদি লক্ষ্যের দিকে দেখি, বলছে দ্য পারপাস অফ পলিটিক্যাল ফিলোসফি ইজ নট টু রিটার্ন টু দ্য ফরেস্ট। বলছে পলিটিক্যাল ফিলোসফি, রাজনৈতিক দর্শনের উদ্দেশ্য কিন্তু ওই রিটার্ন টু, বলছে নট টু রিটার্ন টু দ্য ফরেস্ট, জঙ্গলের রাজত্বে ফিরে যাওয়া নয়, তাই না? বলছে এটা কিন্তু জঙ্গলের রাজত্বে ফিরে যাওয়া নয়, বাট টু ফাইন্ড এ ওয়ে টু মেক দিস চেঞ্জ লেজিটিমেট থ্রু এ ফেয়ার সোশ্যাল কন্ট্রাক্ট। বলছে সামাজিক চুক্তির মধ্য দিয়ে এই শৃঙ্খল বা সামাজিক নিয়মগুলোকে বৈধতা দেওয়া। দ্বিতীয় পয়েন্টে রুশোর খুব গুরুত্বপূর্ণ ধারণা স্বাধীনতার ধারণাতে, একটা বলছে ন্যাচারাল লিবার্টি আর একটা বলছে সিভিল লিবার্টি। এই দুটো ভাগে তিনি ভাগ করছেন। রুশো দুটো ভাগে লিবার্টিকে ভাগ করে দেখাতে চাইছেন যে আমাদের একটা প্রাকৃতিক একটা স্বাধীনতা দেখতে পাওয়া যায়, একটা সিভিল লিবার্টি আমরা লক্ষ্য করতে পারি। এই দুটোর মধ্যে তিনি পার্থক্য করছেন। কেন পার্থক্য করছেন? তিনি কি বলছেন? ন্যাচারাল লিবার্টি কোনটা? আমাদের কাছে ন্যাচারাল লিবার্টি কোনটা? যেটা কিনা দ্য আনলিমিটেড রাইটস টু এনিথিং দ্যাট টেমস এ হিউম্যান বিং। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন। অর্থাৎ প্রকৃতির রাজ্যে নিজের ইচ্ছা অনুযায়ী যা খুশি তাই করার অধিকার একটা মানুষের। সেখানে কোন অধিকারের কথা বলছে? ফাউন্ড ইন স্টেট অফ নেচার, প্রকৃতির রাজ্যতে যা খুশি তাই করার অধিকার, রাইট টু এনিথিং, প্রকৃতির রাজ্যে আমরা স্বাধীন। এই কথাটা বলছে ন্যাচারাল লিবার্টির ক্ষেত্রে। ইট ইজ গভর্নড বাই অ্যানিম্যাল ইনস্টিংক্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ। বলছি এটা মূলত একটা পশু প্রবৃত্তি। আমরা এই ক্ষমতা পশুর মধ্যে লক্ষ্য করতে পারি। সেখানে আমরা পশু প্রবৃত্তি বলতে পারি, কিংবা শারীরিক ক্ষমতার বলে এই রাইটগুলোকে, এই অধিকারগুলোকে আমরা আদায় করে থাকি। জোরজার মল্লুকতারের একটা জায়গা আমরা লক্ষ্য করতে পারি, সেটাই হচ্ছে প্রাকৃতিক অধিকার বা ন্যাচারাল রাইট। অন্যদিকে দ্বিতীয় ক্ষেত্রে বলছে সিভিল লিবার্টি। বলছে সিভিল লিবার্টি কোনটা? দ্য ফ্রিডম ফাউন্ড উইথিন এ কমিউনিটি, যেখানে আমরা একটা কমিউনিটির মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে, যেখানে আমরা ফ্রিডমটাকে খুঁজে পাই। যে স্বাধীনতা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে গড়ে ওঠে। অর্থাৎ স্বাধীনতা মানে কেবল নিজের ব্যক্তিগত ইচ্ছা পূরণ নয়, বরং সাধারণের ইচ্ছা বা সমষ্টির স্বার্থে অনুগত থাকা। এটা কিন্তু তিনি বারবার করে বলার চেষ্টা করছেন যে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে, আমার নিজের কোনটা ভালো, নিজের স্বার্থের জন্য আমার যেটা খুশি আমি তাই করব, সেটা কিন্তু কখনোই স্বাধীনতা হতে পারে না। বরঞ্চ সমষ্টিগত স্বার্থে, সকলের স্বার্থে, জেনারেল উইলের স্বার্থে আমরা যে কাজটা করে থাকি, সেটাই হচ্ছে প্রকৃত অর্থে স্বাধীনতা। তারপরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা লক্ষ্য করতে পারছো, দ্য জেনারেল উইল। আমি যেটা এখনই তোমাদেরকে বললাম যে জেনারেল উইলের স্বার্থে কাজ করা, সেখানেই প্রকৃত লিবার্টি খুঁজে পাওয়া যায়। একটা ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, সমস্ত মানুষের স্বার্থে,
সকলে মিলে যে আইনটা আমরা তৈরি করেছি সেই আইনের অধীনে আমরা থেকে আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারি বলে রুশো মনে করছেন। বলছে দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল পার্ট অফ রুশোস লিবার্টি। কালেকটিভ ইন্টারেস্ট বলতে সমষ্টিগত স্বার্থর কথা বলছে। কালেকটিভ ইন্টারেস্ট বলছে লিবার্টি ইজ নট ডুইং হোয়াট ইউ ওয়ান্ট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। একজন ব্যক্তি কি চাইছে সেটাকে আমরা লিবার্টি বলি না। একজন ব্যক্তির স্বার্থে যে কাজ সেটাকে আমরা লিবার্টি বলছি না, বাট ওবেইং দ্য জেনারেল উইল, যেটা মূলত জেনারেল উইলকে মান্যতা দেয়, জেনারেল উইলকে নিয়ে চলে, সেটাকেই আমরা দ্য কালেকটিভ ইন্টারেস্ট অফ অল সিটিজেন এইমড অ্যাট দ্য কমন গুড। সকলের স্বার্থে, সকলের মঙ্গলের জন্য, সর্বসাধারণের মঙ্গলের জন্য যে স্বার্থ কাজ করে সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে আমরা জেনারেল উইল তাকেই বলতে পারি। দ্য কালেকটিভ ইন্টারেস্ট যেখানে লক্ষ্য করতে পারা যায় সেটাই হচ্ছে জেনারেল উইল, এবং সেটাই হচ্ছে আমাদের কাছে প্রকৃত স্বাধীনতা বা লিবার্টি বলতে পারি। বলছে সোভারেন যে ধারণা, সার্বভৌমিকতার ধারণা, এখানে সার্বভৌমিকতার ধারণাটা কেমন থাকবে? কাদের সার্বভৌমিকতা থাকবে? জনগণের সার্বভৌমিকতা থাকবে। এখানে জনগণই শেষ কথা বলবে, জনগণের কাছে সার্বভৌমের ক্ষমতা থাকবে। তারা কিন্তু কোনো রাজা বা কোনো প্রতিনিধি সে যা বলবে সেটাই সব থেকে শেষ কথা, এরকম কোনো কথা নেই। তার জন্য বলছে দেখো, সোভারেন্টি স্টেজ উইথ দ্য পিপল। এই সোভারেন্টি কার পক্ষে দাঁড়িয়ে থাকে? মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকে। ইট ক্যান নট বি ট্রান্সফার্ড টু এ কিং অর রিপ্রেজেন্টেটিভস। এই ক্ষমতা কখনো রাজা বা প্রতিনিধির কাছে থাকে না, বরং এটি জনগণের কাছে থাকে। বরং এটা কার কাছে থাকে? এটা জনগণের কাছে থাকে এই ক্ষমতাটা। দ্য ট্রু লিবার্টি ইজ বিং এ লেজিসলেশন অফ দ্য লস ইউ ওবে। অর্থাৎ এখানে কি বলতে চাইছে? বলছি নিজের তৈরি করা আইন নিজে মেনে চলাই হলো স্বাধীনতা। কারণ আমরা সমষ্টি সবাই মিলে তো এক জায়গায় হয়েই একটা আইন তৈরি করেছি, সেই আইনটা মেনে চলাই হচ্ছে প্রকৃতপক্ষে স্বাধীনতা। রুশোর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি, দেখো বলছে কি মোরাল লিবার্টি কি বলছে? অবিডিয়েন্স টু ল ইজ লিবার্টি। এখানে মোরাল লিবার্টি, নৈতিক দিক থেকে আমাদের লিবার্টি কোনটা? বলছে অবিডিয়েন্স টু ল ইজ লিবার্টি। অ্যাকচুয়ালি আইন হচ্ছে এক ধরনের স্বাধীনতা বলা যেতে পারে, বা আইনের মধ্য দিয়ে মেনে চলা স্বাধীনতা। বলছে সেলফ প্রেসক্রাইবড লস। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, সেলফ প্রেসক্রাইবড লস। এখানে বলছে রুশোস আর্গুস দ্যাট দ্য ইম্পালস অফ মেয়ার অ্যাপিটাইট ইজ স্লেভারি। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলছে, while obedience to a law which we prescribe to ourselves is liberty। এর কথা মানে কি? বলছে কেবল প্রবৃত্তির লালসার মেটানো হলো সেটা হচ্ছে দাসত্ব। এটা কি? এটা হচ্ছে এক ধরনের স্লেভারি। অ্যাপিটাইট বলতে প্রবৃত্তি, ক্ষুধা, সেটা শুধু মেটানো, সেটা হচ্ছে স্লেভারি, এক ধরনের দাসত্ব বলা যায়। আর নিজের জন্য নির্ধারিত আইন মেনে চলাই হচ্ছে স্বাধীনতা। আর কি বলছে? while obedience মেনে চলা to a law which we prescribe to ourselves of liberty। অর্থাৎ নিজের জন্য নির্ধারিত আইন মেনে চলাই হলো মূলত স্বাধীনতা। তাহলে রুশোর কথাতে লিবার্টি বলতে কি বোঝাচ্ছে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি। একেবারেই শেষ লাইনটা যদি দেখে নিই, মোরাল গ্রোথটা আমরা যদি দেখে নিতে পারি, সেখানে কি বলছে? ট্রু ফ্রিডম is the ability to rise above selfish desire and act according to moral principle agreed upon by the community। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। প্রকৃত মুক্তি, প্রকৃত ফ্রিডম কোনটা? প্রকৃত ফ্রিডম হচ্ছে স্বার্থপর চিন্তার ঊর্ধ্বে, অনেক অনেক ঊর্ধ্বে উঠে গিয়ে সমাজের যৌথ কল্যাণের জন্য নেওয়া নৈতিক সিদ্ধান্ত অনুযায়ী চলা। প্রকৃত
লিবার্টি, প্রকৃত মুক্তি, প্রকৃত স্বাধীনতা সেটাই। শুধু ব্যক্তিগত স্বার্থের কথা না ভেবে, ব্যক্তিগত স্বার্থের চিন্তার একেবারে উঁচুতে উঠে গিয়ে সমাজের সকল মানুষের কথা ভেবে, সকল মানুষের কল্যাণের কথা ভেবে, তাই বলছে যৌথ কল্যাণের জন্য নেওয়া নৈতিক সিদ্ধান্ত অনুযায়ী যদি আমি চলতে পারি, সেটাই হচ্ছে প্রকৃত পক্ষে স্বাধীনতা। পজিটিভ লিবার্টির আরেকজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হেগেল। হেগেলের যে চিন্তা, যে চেতনা, আমরা কিন্তু পশ্চিমী রাষ্ট্রচিন্তার জগতে আমরা খুব ভালোভাবেই কিন্তু সেটাকে পড়ে এসেছি। আমরা হেগেলের লিবার্টি সংক্রান্ত তত্ত্ব, লিবার্টি সংক্রান্ত যে ধারণা, সেখানে একেবারে প্রথমেই যদি লক্ষ্য করি, দেখতে পাবো তার চিন্তা চেতনার মধ্যে কি বলতে চাইছেন। একেবারেই প্রথমে তিনি বলতে চাইছেন লিবার্টি অ্যাজ সেলফ রিয়েলাইজেশন। সেলফ রিয়েলাইজেশন, এই কথাটার অর্থ কি? আত্মোপলব্ধি। সেলফ রিয়েলাইজেশন অর্থাৎ স্বাধীনতা হচ্ছে আমাদের একটা আত্মোপলব্ধির দিক হিসাবে, বিয়ন্ড ইনস্টিংক্ট। সেখানে কি বলছে? হেগেল আর্গিউজ দ্যাট ট্রু লিবার্টি, প্রকৃত স্বাধীনতা, ইজ নট জাস্ট ডুইং হোয়াট এভার ইউর ইম্পালস ডিজায়ার, হুইচ হি কলস আরবিটারি অর নেগেটিভ ফ্রিডম। খুব গুরুত্বপূর্ণ কথা তিনি কিন্তু বলছেন। বলছে কেবল নিজের খেয়াল খুশি মতোকে চলা বা নিজের জৈবিক ইচ্ছাকে পূরণ করা, এই যে চিন্তা ভাবনা, নিজের মতো করে চলা, নিজের জৈবিক ইচ্ছা পূরণ করা, সেটা কিন্তু প্রকৃত ইচ্ছা হতেই পারে না। সেটা কখনো প্রকৃত স্বাধীনতা নয়। তাহলে প্রকৃত স্বাধীনতা কোনটা? তিনি বলছেন রেশনালিটি, যৌক্তিকতার মধ্য দিয়ে বিচার করা, নিজেকে বোঝা এবং যৌক্তিক বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা স্বাধীনতাকে পেতে পারি। কিরকম সেটা? বলছে ফ্রিডম ইজ দ্য এবিলিটি টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু রিজন। খুব ভালো কথা এখানে কিন্তু বলার চেষ্টা করেছেন। বলছে স্বাধীনতা হলো কি? স্বাধীনতা হলো যুক্তি অনুযায়ী কাজ করার ক্ষমতা। স্বাধীনতা কি? স্বাধীনতা হচ্ছে যুক্তি অনুযায়ী কাজ করার ক্ষমতা। পরের পাঠে বলছে দেখো, ইউ আর ফ্রি অনলি, তুমি মুক্ত কখন? বলছে অনলি হোয়েন ইউর অ্যাকশন আর ডিটারমাইন্ড বাই ইউর ওন রেশনাল থট। বলছে তখন তুমি মুক্ত যখন তুমি তোমার যে অ্যাকশনগুলো করো, যে কাজগুলো করো, যখন সেটা নিজের যৌক্তিকতার মধ্য দিয়ে আমরা যখন কাজগুলোকে করি, নিজস্ব যুক্তির মধ্য দিয়ে যখন আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই, কোনো রকম, বলছে বাই এক্সটার্নাল সার্কামস্ট্যান্সেস অর বায়োলজিক্যাল আর্গুস। বলছে দেখো, রেদার দেন বাই এক্সটার্নাল সার্কামস্ট্যান্সেস অর বায়োলজিক্যাল আর্গুস। খুব গুরুত্বপূর্ণ এখানে কথা তিনি বলছেন। বলছেন আপনি তখনই প্রকৃত স্বাধীনতার অধিকারী হতে পারেন যখন আপনার কাজগুলো বাহ্যিক কোনো চাপ ছাড়া, অর্থাৎ বাইরের কোনো চাপ ছাড়া নিজের যৌক্তিকতা দ্বারা পরিচালিত করতে পারেন। বাইরের কারোর কথা শুনে, কারো চাপের দ্বারা তুমি যদি কাজ করো, তাহলে তুমি কি প্রকৃত স্বাধীনতা হতে পারলে? নিজের যুক্তি দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা যদি আমি নিজে পরিচালিত হতে পারি, যৌক্তিকভাবে যদি আমি পরিচালিত হতে পারি, তখন আমরা তাকে বলবো লিবার্টি। এই জন্য তিনি বলছেন পজিটিভ লিবার্টি। আমরা নিজের যুক্তি দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা আমরা নিজেকে পরিচালিত করব। আমি স্বাধীনতাকে একদম ওই নিয়ন্ত্রণহীন স্বাধীনতার কথা ভাবছি না, কিন্তু আমি আমার নিজের যুক্তি বুদ্ধি এগুলোর দ্বারাই আমি যদি কাজ করতে পারি, তাহলে সেখানে আমি লিবার্টিকে খুঁজে পেতে পারি, প্রকৃত স্বাধীনতা খুঁজে পেতে পারি। তোমরা ইদানিং একটা বিষয় লক্ষ্য করতে পারছো, কালকেরই একটা ঘটনা ঘটেছে যেখানে আমেরিকা কিন্তু আমাদের উপর একটা চাপ সৃষ্টি করছে এবং সর্বদাই করে থাকে। আমাদেরকে 1 মাসের জন্য রাশিয়া থেকে তেল কেনার জন্য
ছাড়পত্র দিয়েছে বলা যেতে পারে। তাহলে প্রকৃতপক্ষে আমরা কি বলতে পারি যে আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা ভোগ করছি? ভারত, সেখানে অন্য রাষ্ট্র আমাদের উপরে চাপ সৃষ্টি করছে, আমাদের লিবার্টি, আমাদের স্বাধীনতার উপরে কিন্তু হস্তক্ষেপ করছে, এগুলো অন্য বিষয়। অনেক দেশের উপরে আমরা কিন্তু আমাদের বিভিন্ন রাষ্ট্র, সে আমেরিকা হোক, সে বিভিন্ন যারা এগিয়ে থাকছে পশ্চিমা দেশগুলো, তারা কিন্তু আমাদের উপরে আধিপত্য বিস্তারের চিরকাল প্রয়াস করে থাকে। হেগেলের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছেন, ফ্রিডম ইজ সোশ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল। বলছে আমরা ফ্রিডমকে আমরা একাকী গড়ে তুলতে পারি না। ফ্রিডম ইজ কি একটা সামাজিক এবং একটা ইনস্টিটিউশনাল দিক হিসেবে আমরা দেখতে পারি। কিরকম না বললে তোমরা বুঝতে পারবে না। বলছে দ্য ফ্যামিলি, ফ্যামিলি একটা প্রতিষ্ঠান, দ্য সিভিল সোসাইটি একটা প্রতিষ্ঠান, স্টেটও একটা প্রতিষ্ঠান। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে হেগেলের সিভিল সোসাইটি ধারণা, হেগেলের রাষ্ট্র সম্পর্কে ধারণা বা হেগেলের তত্ত্বগুলো আমরা কিন্তু পড়েছি। তাহলে হেগেলের কি কথা বলছে, হোয়ার উই লার্ন অল্টারিজম, আমরা যেখানে নিঃস্বার্থ হতে শিখি, সেটা কোথায়? সেটা পরিবারের মধ্য দিয়ে। আমরা পরিবারের মধ্য দিয়েই আমরা কিন্তু নিঃস্বার্থ হতে শিখি। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে সিভিল সোসাইটি। বলছে হোয়ার উই পারসিউ আওয়ার ইন্টারেস্ট অ্যান্ড ইন্টারেক্ট উইথ আদার্স, যেখানে আমরা একে অপরের মধ্যে একটা ইন্টারাক্ট করি, একটা মিথস্ক্রিয়া ঘটাই এবং নিজের স্বার্থটাকে বজায় রাখি, নিজের স্বার্থটাকে বজায় রাখতে সাহায্য করি, আওয়ার ইন্টারেস্ট। তৃতীয়ত দ্য স্টেট, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, দ্য স্টেট হোয়ার ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ ইন্টারেস্ট আর হারমোনাইজড, যেখানে ব্যক্তিগত স্বার্থ এবং সমষ্টি স্বার্থের মধ্যে একটা সমন্বয় সাধন ঘটে। এর মধ্য দিয়ে আমরা কোন কনক্লুশনে আসতে পারি? বলছি কনটেক্সট ম্যাটারটা কি, ইউ ক্যান নট বি ট্রুলি ফ্রি ইন আইসোলেশন, ইউ নিড দ্য লস, ট্র্যাডিশন অ্যান্ড স্ট্রাকচার অফ সোসাইটি টু গিভ ইউর ফ্রিডম মিনিং। তোমার স্বাধীনতাকে যদি পেতে হয় তাহলে কিন্তু এই বিষয়, এই প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বলছে মানুষ কখনো একাকী বা মানুষ কখনো একা বা মানুষ কখনো বিচ্ছিন্ন অবস্থায় কখনো স্বাধীনতা সে ভোগ করতে পারে না। পরিপূর্ণ স্বাধীনতার জন্য আমাদের এই বিভিন্ন কাঠামোগুলোর কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। সেটা হচ্ছে লস, সেটা হচ্ছে ট্র্যাডিশন, সেটা হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার, এগুলোর কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। হেগেলের আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফ্রিডম থ্রু ল। আমরা স্বাধীনতা পেতে পারি আইনের মধ্য দিয়ে। আমরা আইনকে লঙ্ঘন করে আইনের উপরে গিয়ে আমরা কিন্তু কখনো স্বাধীনতা ভোগ করতে পারি না, তাহলে তো তোমার স্বাধীনতাও হস্তক্ষেপ হবে। তাই আমরা কিন্তু আইনের মধ্য দিয়ে, নৈতিক আইনগুলোকে মেনে চলে সেখানে আমরা প্রকৃত স্বাধীনতা পেতে পারি। এর জন্য বলছে নট এ কনস্ট্রেন্ট, আনলাইক হবস ছাড়া হু স ল অ্যাজ এ লিমিট টু ফ্রিডম। অনেক যে সমস্ত তাত্ত্বিকরা রয়েছে তারা মনে করত যে ল হচ্ছে, আইন হচ্ছে ফ্রিডমের ক্ষেত্রে বা লিবার্টির ক্ষেত্রে বা স্বাধীনতার ক্ষেত্রে বাধা স্বরূপ, বা আইন বাধা দেয় স্বাধীনতাতে। কিন্তু হবস বলছে না, আইন কখনো স্বাধীনতার বাধা হিসাবে দাঁড়াতে পারে না। আইন হচ্ছে বা যৌক্তিক যে সমস্ত আইন, হেগেল সেজ ল অ্যাজ দ্য এম্বডিমেন্ট অফ ফ্রিডম। প্রকৃতপক্ষে আইন আমাদের ফ্রিডমকে, আমাদের স্বাধীনতাকে, আমাদের মুক্তিকে প্রতিষ্ঠিত করে, গড়ে তোলে। আমাদের এই আইনের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমরা স্বাধীনতা পেতে পারি বা আইনের মধ্য দিয়ে স্বাধীনতা সুরক্ষিত থাকে। পরের গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি বলছে, দ্য এথিক্যাল লাইফ। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, লস আর দ্য রেশনাল রুলস দ্যাট সোসাইটি হ্যাজ ডেভেলপড ওভার
countries by obeying a rational law, the individual is actually obeying their own traditional nature, which is the highest form of liberty. বলছে সেটাই আমাদের কাছে হাইয়েস্ট ফর্ম অফ লিবার্টি, যেটা হচ্ছে কিনা যৌক্তিক কোনো আইনের মধ্য দিয়ে আমরা যেটা মেনে চলছি, যৌক্তিক কোনো কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত কোনো আইনের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি এবং তার প্রতি অনুগত থাকাই হচ্ছে প্রকৃতপক্ষে স্বাধীনতা। যদি রাষ্ট্র ব্যবস্থা আমাকে পরিচালিত করে, আমি রাষ্ট্রের প্রতি যদি অনুগত থাকি, আনুগত্য প্রদর্শন করি, তাহলে সেটা কখনোই লিবার্টির বিপক্ষে যায় না, সেটা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ নয়, সেখানে আমি স্বাধীনতা থেকে বিচ্যুত হচ্ছি না, বরঞ্চ সেটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। তাই হেগেল কিন্তু তার কোন তত্ত্ব দিয়েছিল? তার রাষ্ট্রের ধারণা দিয়েছিল। বলছে রোল অফ স্টেট, স্বাধীনতার ক্ষেত্রে, লিবার্টির ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা কেমন, রাষ্ট্রের ভূমিকা কি, তাই তিনি খুব গুরুত্বপূর্ণ তার কথা, দ্য মার্চ অফ গড অন আর্থ। কি বলছে? দ্য মার্চ অফ গড অন আর্থ, পৃথিবীতে ঈশ্বরের পদাচরণা, বা আমাদের যে এই পৃথিবী, আমাদের যে সমাজে বসবাস করছি, সেটা হচ্ছে আমাদের এক ধরনের ঈশ্বরের দান বলা যেতে পারে। অর্থাৎ রাষ্ট্র যে ব্যবস্থা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রকৃতপক্ষে ঈশ্বরের দ্বারা তৈরি একটি ব্যবস্থা, একটি নিয়ম বলা যেতে পারে। হেগেল ফেমাসলি ভিউড দ্য স্টেট অ্যাজ দ্য আলটিমেট রিয়েলাইজেশন অফ ফ্রিডম। বলছে প্রকৃতপক্ষে রাষ্ট্রের মধ্য দিয়ে আমার বাস্তব যে লিবার্টি, বাস্তব যে স্বাধীনতা, সেটা প্রকাশিত হতে পারে বা সেটা সুরক্ষিত হতে পারে। হেগেল মূলত রাষ্ট্রকে স্বাধীনতার ধারক এবং স্বাধীনতার বাহক বলেই মনে করতেন। তিনি মনে করতেন যে রাষ্ট্র কোনো দমন পীড়নের যন্ত্র নয়, রাষ্ট্র হচ্ছে স্বাধীনতার রক্ষাকারক। স্বাধীনতা রাষ্ট্রের মধ্য দিয়েই প্রকাশিত হতে পারে, একটা ব্যক্তি স্বাধীনতা পেতে পারে রাষ্ট্রের মধ্য দিয়েই। তাই রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা, অনুগত থাকা ব্যক্তির কর্তব্য হওয়া উচিত। তাই তিনি বলছে, দেখো, ইন এ রেশনাল স্টেট দেয়ার ইজ নো কনফ্লিক্ট বিটুইন ইন্ডিভিজুয়াল লিবার্টি অ্যান্ড স্টেট অথরিটি। বলছে একটা রেশনাল স্টেটের মধ্যে, একটা যৌক্তিক রাষ্ট্রের মধ্যে, সেখানে কখনোই ইন্ডিভিজুয়াল লিবার্টি এবং স্টেট লিবার্টির মধ্যে, ব্যক্তিগত স্বাধীনতা এবং রাষ্ট্রীয় স্বাধীনতার মধ্যে, সেখানে কোনো রকম বাধা হতে পারে না, কোনো রকম কনফ্লিক্ট থাকতে পারে না। দ্য সিটিজেন রিয়েলাইজ দ্যাট দ্য স্টেটস গোল আর দেয়ার ওন গোলস। সেখানকার নাগরিকরা অনুভব করে, রিয়েলাইজ করে যে রাষ্ট্রের লক্ষ্য যেটা, সেটাই হচ্ছে আমার লক্ষ্য, রাষ্ট্রের যেটা মূল লক্ষ্য, সেটাই হচ্ছে আমার লক্ষ্য, রাষ্ট্রের স্বাধীনতাই আমার স্বাধীনতা। এই জন্য বলছে সিটিজেন রিয়েলাইজ দ্যাট দ্য স্টেটস গোল, রাষ্ট্রের লক্ষ্য কি? জাস্টিস, সিকিউরিটি, এইগুলো, সেটাই হচ্ছে আর দেয়ার ওন গোল, সেটা আমার নিজের গোল বা আমার নিজের লক্ষ্য। অ্যান্ড দাস বাই সার্ভিং দ্য স্টেট দে আর সার্ভিং দেয়ার ওন ফ্রিডম। তাই রাষ্ট্রের প্রতি যদি জনগণ আনুগত্য থাকে, রাষ্ট্র জনগণের সেবা করবে। তাই অবশ্যই রাষ্ট্রের মধ্য থেকেই প্রকৃত স্বাধীনতা খুঁজে পাওয়া যায়। পজিটিভ লিবার্টির আরেকজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হচ্ছেন হ্যারল্ড ল্যাস্কি। হ্যারল্ড ল্যাস্কির কথা তোমরা বারবার করে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে পড়েছো, অথচ তার সম্পর্কে কিন্তু ডিটেলসে খুব বেশি জানো না। আমি এখানে হ্যারল্ড ল্যাস্কির কয়েকটি পয়েন্ট আলোচনা করব তার পজিটিভ লিবার্টি সম্পর্কিত ধারণা নিয়ে। তিনি লিবার্টি বলতে কি বোঝাচ্ছেন, তার লিবার্টি সম্পর্কিত চিন্তা এবং তার লিবার্টি সম্পর্কিত চেতনা কি ছিল। আমরা স্বাধীনতার কথাটা বললেই কিন্তু হ্যারল্ড ল্যাস্কির কথাটা বলেই থাকি, তাই না? সেখানে হ্যারল্ড ল্যাস্কির গুরুত্বপূর্ণ যে সংজ্ঞা বারবার করে আমরা দেখেছি বা বারবার করে আমরা পড়েছি, যে এমন একটা পরিবেশ তৈরি করা, এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধিত হতে পারে, তাই না? যে সমস্ত অধিকার আমাদের প্রয়োজন, তার মধ্যে লিবার্টি একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বাধীনতা, তাই তো?
আমরা স্বাধীনতা ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারি না। অথচ আমরা কতটা স্বাধীন সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন চিহ্ন আছে। একেবারে প্রথমে বলছে লিবার্টি অ্যাজ অ্যান অপরচুনিটি অফ এক্সিলেন্স। একেবারেই তাই, লিবার্টি হচ্ছে কি অপরচুনিটি ফর এক্সিলেন্স। আমার যে যোগ্যতা, আমার যে দক্ষতা, আমার যে মেধা, সেটাকে তুলে ধরবার একটা পরিস্থিতি, সেটাকে তুলে ধরবার একটা পরিবেশ গঠন করার যে জায়গা, সেটাকেই আমরা লিবার্টি বলবো, সেটাকেই আমরা স্বাধীনতা বলবো। যদি আমার স্বাধীনতা থাকে, আমার মেধাকে কাজে লাগানো, সেই রকম আমার পরিবেশ দরকার। আমি দেখা গেল আমি এমন একটা পরিবেশ থেকে উঠে আসছি যেখানে আমরা মেধা সম্পন্ন হওয়া সত্ত্বেও পড়াশোনা করার কোনো স্থান নেই। আমি আমার কথা বলতে পারি, আমি উঠে আসছি একটা সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম মধ্য গুড়গুড়িয়া অঞ্চল থেকে, কুলতলির একটা ছোট্ট গ্রাম মধ্য গুড়গুড়িয়া, এই অঞ্চল থেকে আমি কিন্তু উঠে আসছি। তোমরা সেই নামটাও হয়তো জানো না। সুন্দরবনের একটা একটা প্রান্তে সেই অঞ্চলটি অবস্থিত, যেখানে আজ পর্যন্ত কিন্তু মাটির রাস্তা দেখতে পাওয়া যায়, কাঁচা বাড়ি দেখতে পাওয়া যায়, এখনো পর্যন্ত সেখানকার বেহাল অবস্থা। অর্থাৎ স্বাধীনতা শুধুমাত্র ওই খাতা এবং কলমে দিয়ে দিলাম আর তুমি পেয়ে গেলে, এরকম বিষয়টা নয়। তোমার সমস্ত দিকের স্বাধীনতা, তোমার মেধাকে সম্পূর্ণরূপে কাজে লাগানো, তার পরিবেশ পরিস্থিতি তৈরি করা, এমনকি হ্যারল্ড ল্যাস্কি তার বক্তব্যের মধ্যে তুলে ধরবে, সেগুলো তোমরা দেখার চেষ্টা করো এবং বোঝারও চেষ্টা করো। কি বলছে, একটা ডেফিনেশন কি দিচ্ছে, বলছে ল্যাস্কি ডিফাইন্স লিবার্টি অ্যাজ দ্য ইগার মেইনটেনেন্স অফ দ্যাট অ্যাটমসফিয়ার। আমি বারবার করে বলছিলাম, অ্যাটমসফিয়ার ইন হুইচ ম্যান হ্যাভ দ্য অপরচুনিটি টু বি দেয়ার বেস্ট স্লেভস। কি বলছে, বলছে যে দেখো, আমাদের হ্যারল্ড ল্যাস্কি বারবার করে বলছে যে স্বাধীনতা বলতে কিন্তু এই বাধার অনুপস্থিতিকে বোঝায় না, নিয়ন্ত্রণহীন স্বাধীনতাকে বোঝায় না। আমি বাধা দিলাম না মানে তুমি স্বাধীন, সেটা কখনোই হতে পারে না। আমি তোমাকে কোনো কাজ করতে বাধা দিচ্ছি না মানেই তুমি স্বাধীন, সেটাকে স্বাধীনতা বোঝায় না। স্বাধীনতার একটা পজিটিভ মিনিং আছে। স্বাধীনতা মানে কি, স্বাধীনতা বলতে এমন একটা পরিস্থিতি, এমন একটা পজিটিভ, এমন একটা ইতিবাচক পরিস্থিতি বা পরিবেশ তৈরি করা, পরিবেশ বজায় রাখা, যেখানে মানুষ তার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে, যেখানে মানুষ তার সর্বোচ্চ বিকাশের সুযোগ পায়। আমরা সেটাকেই আমরা স্বাধীনতা বলো পজিটিভ দিক থেকে। অর্থাৎ নেগেটিভ দিক থেকে কি দেখছিলাম, যে তুমি যা কিছু করতে পারো, তোমাকে কোনো বাধা দেবো না বাবা, তোমার খুশি তুমি করো, সেটাই স্বাধীনতা। হ্যারল্ড ল্যাস্কি বলছে না, এটাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতা কোনটা, স্বাধীনতা হচ্ছে সেই রকম একটা পরিবেশ তৈরি করা, এমন একটা পরিবেশ, সুন্দর এমন একটা পরিবেশ বজায় রাখা, যেখানে মানুষ তার ব্যক্তিত্বের সর্বোচ্চ বিকাশের সুযোগ পায়। সেটাই হচ্ছে স্বাধীনতা। পরবর্তী পয়েন্টটা কি বলছে, পরবর্তী পয়েন্টটা দেখছো কন্ডিশন অফ গ্রোথ। একেবারেই ঠিক কথা বলছে। বলছে আনলাইক দ্য আর্লি লিবারেলস যারা ছিল, হু স লিবার্টি অ্যাজ বিং লেফট অ্যালোন। আগে যে সমস্ত তাত্ত্বিকরা দেখেছিলাম, তাদের মতে স্বাধীনতা কোনটাকে বোঝাতো, যে একজন মানুষকে একা ছেড়ে দাও, একা থাকতে দাও, তাকে সে যা খুশি করুক, সেটাই স্বাধীনতা। তোমার বলো না যে আমাকে একটা ঘরে আমাকে রেখে দাও, এই ঘরটা আমার মোবাইলে হাত দিও না তোমরা, আমি আমার আলাদা থাকি। একা থাকলে স্বাধীনতা পাওয়া যায়, আলাদা থাকলে বেশি স্বাধীনতা ভোগ করতে পারি, মনে হয় তাই। এখানে ল্যাস্কি কি বলছে দেখো, ল্যাস্কি বলছে যে না, একা থাকলে কখনো স্বাধীনতা ভোগ করা যায় না মানেই সে স্বাধীন নয়, একা থাকা মানেই কিন্তু সে স্বাধীন নয়। ল্যাস্কি স it as a set of conditions that allow a persons to develop their personality and contribute to society. বলছে যে একা থাকলে সেখানে স্বাধীনতা পাওয়া যায় না, বরং সমাজের মধ্যে থেকে বরং সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারবে এবং একটা পার্সোনালিটিকে ডেভেলপ করতে পারবে, এমন একটা পরিস্থিতিকে গড়ে তুলতে পারাই হচ্ছে প্রকৃত লিবার্টি।
অর্থাৎ সমাজ ও রাষ্ট্রকে এমন কিছু একটা শর্ত তৈরি করতে হবে যাতে সে নিজের মেধার পরিপূর্ণ ব্যবহার করতে পারে, এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে, এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে সে তার মেধার পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারে। তার ফলেই হবে অপরচুনিটি ফর এক্সেলেন্স। তবেই প্রকৃত স্বাধীনতা আমরা তাকে বলবো। তাহলে বুঝতে পারছো, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থেকে স্বাধীনতার দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে যাচ্ছে। পজিটিভ লিবার্টি কি বলতে চাইছে? পজিটিভ লিবার্টি ওই বাধার অনুপস্থিতিকে বোঝাচ্ছে না, বরং এমন একটা পরিবেশকে বোঝাচ্ছে যেখানে আমি আমার এক্সিলেন্সটা দেখাতে পারি। সেটাই হচ্ছে পজিটিভ দিক থেকে লিবার্টি। হ্যারল্ড লাস্কি তার লিবার্টি তত্ত্বে দিতে গিয়ে তিনি 3 প্রকারের লিবার্টির কথা বলছেন। 3 টাইপস অফ লিবার্টি, খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে প্রাইভেট লিবার্টি, একটি হচ্ছে পলিটিক্যাল লিবার্টি, একটি হচ্ছে ইকোনমিক লিবার্টি। এই 3 ধরনের লিবার্টির কথা তিনি বলছেন বোঝাতে গিয়ে। তিনি বলছেন কি, লাস্কি ক্যাটাগরাইজ লিবার্টি ইনটু 3 ডিস্টিংক্ট বাট ইন্টারকানেক্টেড এরিয়াস। 3টে আলাদা আলাদা কিন্তু তাদের মধ্যে একটা ইন্টারকানেক্টেড রয়েছে। প্রাইভেট লিবার্টি বলছে, প্রাইভেট লিবার্টি বলতে আমরা মূলত কি বুঝি? দ্য রাইট টু বি ফ্রি ফ্রম ইন্টারফেয়ারেন্স ইন পার্সোনাল চয়েস, যেমন রিলিজিয়ান, হোম লাইফ, এগুলোর ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ না করা, সেটাই হচ্ছে পার্সোনাল লিবার্টি। আমার ব্যক্তিগত পরিসরে কেউ ইন্টারফেয়ারেন্স করবে না পার্সোনাল চয়েসের ক্ষেত্রে। যেমন রিলিজিয়ান, আমি কোন ধর্ম পালন করব, আমি কোন ধর্ম মেনে চলবো, আমি কি খাবো, আমি আমার হোম লাইফ বলতে আমার পারিবারিক যে দৃষ্টিভঙ্গি, সেখানে সমস্ত সিদ্ধান্ত আমি নিজে নিতে পারবো। এটা কে বলছে? প্রাইভেট লিবার্টি। পলিটিক্যাল লিবার্টি, দ্য রাইট টু পার্টিসিপেট ইন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট, অর্থাৎ ভোটিং, হোল্ডিং অফিস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ রাজনৈতিক অধিকার। একটা মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, পার্টিসিপেট। রাষ্ট্রের যে নির্বাচনে অধিকার থাকবে, নির্বাচনে দাঁড়ানোর অধিকার থাকবে, এই অধিকারগুলো তার থাকতে হবে এবং মতামত প্রকাশের স্বাধীনতা একজন ব্যক্তির থাকবে। সেটাকে বলছে পলিটিক্যাল লিবার্টি। আর একটা হচ্ছে ইকোনমিক লিবার্টি। খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা যতই লিবার্টি পাই না কেন, ইকোনমিক লিবার্টি ছাড়া, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কোনো স্বাধীনতাই পরিপূর্ণ হতে পারে না। কেন সেটা আমি বলছি। বলছে, দ্য সিকিউরিটি অফ বিং ফ্রি ফ্রম দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড হাঙ্গার। অবশ্যই আমাদের বেকারত্ব থেকে মুক্তির পাওয়ার যে অধিকার, আমাদের কাজ করবার যে অধিকার, সেখান থেকে ফর লাস্কি পলিটিক্যাল লিবার্টি ইজ মিনিংলেস উইথাউট ইকোনমিক সিকিউরিটি বা ইকোনমিক লিবার্টি। একদম ঠিক কথা বলছে যে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া অন্যান্য সমস্ত ধরনের লিবার্টি, পলিটিক্যাল লিবার্টি বলো, প্রাইভেট লিবার্টি বলো, যত রকমের লিবার্টি রয়েছে, সমস্ত লিবার্টি বাতিল বলে গণ্য হয়। সেই সমস্ত লিবার্টির কোনো রকম মূল্য নেই যদি অর্থনৈতিক স্বাধীনতা আমার না থাকে, আমার কাজ করার যদি না স্বাধীনতা থাকে, আমি যদি না সঠিক শ্রমের মূল্য পাওয়ার যদি না স্বাধীনতা থাকে, সঠিক মজুরি পাওয়ার স্বাধীনতা যদি না থাকে, তাহলে আমার জীবনের স্বাধীনতারও কোনো দাম নেই, আমার ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্য নেই, বা ওই ভোট দেওয়ার স্বাধীনতার কোনো মূল্য নেই। ধরো, আমি একটা কথায় তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যদি তুমি একটা রাষ্ট্রে শুধু ভোট দিতে যাও, অর্থাৎ তুমি বেকার হয়ে বাড়িতে বসে আছো, তার কি কোনো মূল্য আছে? তার কোনো মূল্য নেই। লিবার্টির আরেকজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, তিনি হচ্ছেন টি.এইচ. গ্রিন। তিনিও পজিটিভ লিবার্টির ধারণাতেই স্বাধীনতার কথা বলছেন। তার কথাতে বিভিন্ন কথা উঠে এসেছে, বিভিন্নভাবেই তিনি বিভিন্ন তত্ত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে দৃষ্টিভঙ্গিগুলো, তার মধ্যে প্রথমটি খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পজিটিভ লিবার্টি। পজিটিভ লিবার্টি ধারণা, ফ্রিডম অ্যাজ পাওয়ার। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফ্রিডম অ্যাজ পাওয়ার, ক্ষমতা হিসাবে স্বাধীনতাকে দেখছে, যে আমার সেটা করার ক্ষমতা, করতে পারার ক্ষমতা, সেটাই হচ্ছে প্রকৃত
আমার লিবার্টি হয়ে উঠবে। বিয়ন্ড নন ইন্টারফিয়ারেন্স, কি বলছেন? বিয়ন্ড নন ইন্টারফিয়ারেন্স টিএস গ্রিন রিজেক্টেড দ্য আইডিয়া দ্যাট লিবার্টি ইজ মেরিলি দ্য অ্যাবসেন্স অফ রেজিস্ট্যান্ট, একেবারেই বাতিল বলে গণ্য করছে। টিএস গ্রিন মনে করছেন না যে লিবার্টি মানে শুধু বাধার অনুপস্থিতি, কোন রকম বাধা থাকবে না, না, বাধা থাকবে। স্বাধীনতা এরকম কখনো হতে পারে না যে বাধার অনুপস্থিতি, কোন রকম বাধা থাকবে না নেগেটিভ লিবার্টির মতো। যা খুশি তাই করার স্বাধীনতা, সেটা কখনোই হতে পারে না, বাধা তোমার থাকবে। সেখানে কিরকম কথা বলছে? বলছে অ্যাক্টিভ ডেফিনেশনে দেখানোর চেষ্টা করছে, হি ডিফাইন লিবার্টি অ্যাজ এ পজিটিভ পাওয়ার, একটা ইতিবাচক ক্ষমতা। কি লিবার্টি? কি লিবার্টি হচ্ছে একটা ইতিবাচক ক্ষমতা অর ক্যাপাসিটি, বা আমরা বলতে পারি এক প্রকার দক্ষতা, অফ ডুইং অর এনজয়িং সামথিং ওর্থ ডুইং অর এনজয়িং। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলছে। বলছে লিবার্টি হচ্ছে কিছু করার সামর্থ্য, কিছু করার দক্ষতা, সেটাই হচ্ছে প্রকৃত লিবার্টি। আমার কিছু করার দক্ষতা যদি থাকে, কিছু করার ক্ষমতা যদি থাকে, সেটাই হচ্ছে প্রকৃত লিবার্টি, বা সেটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। গ্রিন বলছে এই যে পাওয়ার, এই বিশেষ পাওয়ারের মধ্য দিয়ে মানুষ বিশেষ কাজ করে থাকে, ডুইং অ্যান্ড এনজয়িং, অর্থাৎ এবং কাজ করার মধ্য দিয়ে সে উপভোগ করতে পারে তার স্বাধীনতাটাকে। অর্থাৎ বুঝতে পারছো, লিবার্টি বলতে একটা পজিটিভ পাওয়ারকে বোঝাচ্ছে, একটা ইতিবাচক ক্ষমতাকে বোঝাচ্ছে বা দক্ষতাকে বোঝাচ্ছে, যার মধ্য দিয়ে সে একটা কোনো মূল্যবান কাজ সে করতে পারে। পরের পয়েন্ট কি বলছে? বলছে মোরাল পারপাস, নৈতিকতার দিক থেকে, ফ্রিডম ইজ নট জাস্ট ডুইং হোয়াট ইউ ওয়ান্ট। এটা কিন্তু বারবার করে বলার চেষ্টা করছে। বলছে ফ্রিডম কিন্তু শুধুমাত্র তুমি কি করতে চাইছো সেটার কথা কিন্তু বলে না। আমি কি করতে চাইছি সেটা করতে দিলেই স্বাধীনতা হয়ে গেল, সেটা কিন্তু নয়। বাট হ্যাভিং দ্য এবিলিটি টু ডু হোয়াট ইজ গুড অর ওর্থ হোয়াইল, অর্থাৎ তিনি বলতে চাইছেন স্বাধীনতা বলতে যা খুশি তাই করার অধিকার নয়, যা ভালো বা যা করার যোগ্য সেটা করতে পারাটাই হচ্ছে মূলত স্বাধীনতা। অর্থাৎ এখানে কিন্তু বলছে দেখো, বাট হ্যাভিং দ্য এবিলিটি টু ডু হোয়াট ইজ গুড, কোনটা ভালো, আর ওর্থ হোয়াইল, সেইটা করার, ভালো যেটা সেটা করার সামর্থ্যটাই হচ্ছে, এবিলিটিটাই হচ্ছে তোমার প্রকৃত স্বাধীনতা, সেইটা করতে পারার সামর্থ্য। আমরা একেবারে শেষ মুহূর্তের দিকে কিন্তু পৌঁছে গেছি। যারা এতক্ষণ ধরে ভিডিওটা তোমরা দেখছো, তোমাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে। এই নোটসগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, অবশ্যই সেখানে তোমরা জয়েন করে যাবে। পরবর্তী পার্ট বলছে দেখো, লিবার্টি ইজ সোশ্যাল নট ইন্ডিভিজুয়ালিস্টিক। একদম ঠিক কথা বলছে। বলছে লিবার্টি হচ্ছে একটা সামাজিক বিষয়, সেটা ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয় না, বা লিবার্টি কখনো ব্যক্তিগত এই ব্যাপারটাতে আসে না। কেন বলছে এটা গ্রিন? বলছে দেখো, কমন গুড, সকলের ভালোর জন্য যেটা, সেটাই হচ্ছে লিবার্টি। কেন? বলছে গ্রিন আর্গুড দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান নট বি ফ্রি ইন isolation. Liberty is a social right that is recognized by others. একটা কথা খুব ভালো করে বলছে, দেখো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ স্বাধীন হতে পারে না। আমি যদি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, গিয়ে মনে করি আমি স্বাধীন, আমি সকলের থেকে স্বাধীন, আমি যা খুশি তাই করতে পারছি, বলছি এটাকে স্বাধীনতা বলে না। বরং স্বাধীনতা এমন একটি সামাজিক অধিকার যা অন্যেরা স্বীকৃতি দিচ্ছে। বুঝতে পারলে? স্বাধীনতা হচ্ছে এমন একটি সামাজিক অধিকার যা কিনা অন্যেরা স্বীকৃতি দেয়। পরের পয়েন্টটা বলছে দেখো, মিউচুয়াল রেকগনাইজেশন। একেবারেই তাই, মিউচুয়াল রেকগনাইজেশন,
স্বীকৃতি। ইউ আর অনলি ফ্রি ইফ ইউর ফ্রিডম কন্ট্রিবিউটস টু দ্য কমন গুড। ইফ ইউর ফ্রিডম হার্মস সোসাইটি ইট ইজ নট ট্রু লিবার্টি। যেটা ক্ষতি করে সমাজের, তোমার লিবার্টি যদি সমাজের ক্ষতি করে, সেটা তাহলে প্রকৃত স্বাধীনতা নয়। বলছে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, বলছে আপনার স্বাধীনতা তখনই প্রকৃত স্বাধীনতা তখন হয়ে ওঠে যখন তার যৌথ কল্যাণের অবদান রাখে। অর্থাৎ আমার স্বাধীনতা যদি না সমাজের কল্যাণে আসে, আমার স্বাধীনতা যদি না সমগ্র মানুষকে সাহায্য করতে পারে, তার থেকে যদি আমি সমগ্র মানুষের ক্ষতি করে থাকি, তাহলে সেই স্বাধীনতার কোনো মূল্য নেই বা সেটাকে স্বাধীনতা বলে না। আপনার স্বাধীনতা যদি সমাজের ক্ষতি করে, তবে তা প্রকৃত স্বাধীনতা নয়। তোমার যে স্বাধীনতাটা, সেটা যদি অপরকে ক্ষতি করে, সেটা কি স্বাধীনতা বলতে পারি, লিবার্টি বলতে পারি? কখনোই আমরা বলতে পারি না। একেবারে লাস্ট প্রশ্ন বলছে ইন্টারডিপেন্ডেন্স, অর্থাৎ নির্ভরশীলতা। মাই ফ্রিডম ডিপেন্ডস অন দ্য ফ্রিডম অ্যান্ড ওয়েল বিং অফ মাই নেবার্স। একেবারেই ঠিক কথা বলছে। বলছে স্বাধীনতা কিন্তু ইন্টারডিপেন্ডেন্স, লিবার্টি কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল। আমার স্বাধীনতা আমার প্রতিবেশীর স্বাধীনতা এবং মঙ্গলের উপর নির্ভরশীল। আমার স্বাধীনতা অন্যের স্বাধীনতার উপর নির্ভরশীল। আমি যদি অন্যকে মেরে ফেলার চেষ্টা করি, অন্যের আঘাত করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেটাকে স্বাধীনতা বলে না, সেটাকে বলে স্বেচ্ছাচার। অর্থাৎ সেই কথাটা মনে করো যে আমার স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর লাইক করবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে।